আমরা মানে রোগটাকে চিহ্নিতকরণ করতে পারছি, কিন্তু আবার ওষুধ দিতেও ভয় পাচ্ছি না। সেইখানটাই বলতে গেলে এই রিসেন্টলি অর্কদীপও যেটা বললেন যে এই রিসেন্টলি স্বপন ভার্মার একটি শোতে জাভেদ আখতার একটি চমৎকার কথা বলেছিলেন, উনিও বললেন সেটা হচ্ছে গালাগাল বা যে কোনো রকমের ভালগ্যারিটি এটা হচ্ছে এই প্রান্তিক মানুষ যে কিছু খেতে পায় না সেই মানুষের মশলার মতন, সেই মানুষের ঝাল বা লঙ্কার গুঁড়োর মতো, কোনো টেস্ট নেই, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো যে কোনো রকমের ভালগ্যারিটি ইজ লাইক দ্যাট, সেখানে আমি ক্র্যাক করতে পারছি না, আই কান্ট ক্র্যাক এ জোক, সেইখানে আই উইল টেক সাম এফার্ট, আমি সেখানে গালাগাল দেবো বা কোনো রকম এমন কিছু করার চেষ্টা করবো যেটা কিনা একটু হাটকে হবে, যেটাতে আমি জিনিসটাকে মেকআপ দিয়ে দিতে পারবো। এনিওয়েজ, সো এবার দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে রণবীর এলাহাবাদিয়ার মতন এতই একজন সাকসেসফুল ইউটিউবার এবং বুদ্ধিমান পডকাস্টার, সে এটা করলেন কেন? ফোমো ফ্যাক্টরে, মানে দর্শক বন্ধুদের সুবিধার্থে বুঝিয়ে রাখছি, ফিয়ার অফ মিসিং আউট। ফোমো ফ্যাক্টরে আমি জানি না কেন করলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যারা, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার সেই অর্থে নই, কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখতে পাচ্ছি তারা যে সাকসেসটাই রিচ করেছে এবং খুব মানে এমনভাবে রিচ করেছে যে প্রত্যেকে তাদেরকে দেখতে পাচ্ছে বা প্রত্যেকে তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছে, সেটা সবার পক্ষে সম্ভব নয়। এবার সেটা সবার পক্ষে সম্ভব নয় বলেই তখন এ ধরনের সস্তা মাধ্যম নেওয়া হচ্ছে। তখন যেন আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক নিউডিটি অ্যালাউ করে না, এটা একদম ঠিক আছে, এর এস্টাবলিশ ফ্যাক্ট। মেটা নিউডিটি অ্যালাউ করে না, নিউডিট অবধি পৌঁছে যাচ্ছে, শুধু ওয়াইটা বাদ দিয়ে দিচ্ছে, নিউডিট অবধি পৌঁছে যাচ্ছে, যেটা উনিও বললেন GRWM ভিডিওস বা এনিথিং যেটা সার্চ অপশনে আসছে, একদম যা তা লেভেলে চলে যাচ্ছে জিনিসটাকে। যা তা লেভেল মানে কি? মানে যা তা লেভেলে চলে যাচ্ছে বিভিন্ন রকম ক্ষেত্রে। এই মানে সফট পর্ন এন্ডোর্স করছে। যদি এক্স প্ল্যাটফর্মটায় যাই তাহলে হার্ডকোরও আছে, সেটা অ্যালাউ। আমি ওটাতে ঢুকছি না, যেহেতু এক্স হ্যান্ডেল ইলন মাস্ক যেরকম বলেছে, আমি কোনো সেন্সরশিপ না, যেহেতু এক্স ভারতবর্ষে কত লোক ইউজ করে, ইনস্টাগ্রাম তার থেকে অনেক বেশি লোক, ইউটিউব তার থেকে অনেক বেশি, আমি এক্সে ঢুকছি না। তো এটা এই লেভেলে চলে, কেউ মেকআপ ভিডিওসের মাধ্যমে দিচ্ছেন, মাফ করবেন, আমি খুব মানে ইয়েতে খুব মানে র ওয়েতেই বলছি জিনিসটা। ব্রেস্ট ফিডিং এর নাম করে ভিডিও দেওয়া হচ্ছে, সেখানে নোংরামো দেখানো হচ্ছে, সেখানে নোংরা গান ব্যবহার করা হচ্ছে। তো এটা কোথাও না কোথাও গিয়ে তো সেন্সরশিপ হওয়াই উচিত। তার মানে ডেফিনেটলি আমি এটাও বলছি না যে কেউ একজন মজা করলো। আজকে স্যান্ডি অসামান্য একজন ক্রিয়েটার, আমি তার অনেকের তার ক্রিয়েশনকে কেউ ভালো বলতে পারে, কেউ খারাপ বলতে পারে, বাট ইটস আ ফ্যাক্ট দ্যাট ইউ কান্ট ইগনোর হিম। তো সেই জায়গায় গিয়ে তাকেও যাতে সেন্সার না করে দেওয়া হয়, বা যে কোনো ক্রিয়েটার রয়েছে তাকেও যাতে সেন্সার না করে দেওয়া, সেটা দেখতে হবে। আজকে আই বিং আ ফিল্ম প্রডিউসার, আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি একজন ফিল্ম প্রোডাকশন ফ্যামিলি থেকে আসছি, আমার তো সবার আগে অ্যাডভোকেট করা উচিত সেন্সরশিপ ছড়ে যাক, আরও বেশি আনসেন্সার্ড কন্টেন্ট আসুক। কারণ যত বেশি আনসেন্সার্ড কন্টেন্ট আসবে তত বেশি আমরা চটুল গান দেখাবো এবং অনেক বেশি দর্শক আসবে, মানে অনেক টিকিট বিক্রি হবে, অনেক টাকা কামাবো। আমার তো সবার আগে বলা উচিত, কিন্তু এখানে আমাকে আটকে দিচ্ছে আমার সিভিক সেন্সটা, সেই জায়গাটায় আমি বলছি এখানে একটা কোথাও স্ট্রিক্টনেস থাকা উচিত। থেকে বড় কথা যেটা ইন্দ্রজিৎ দা বললো বা স্যান্ডি বললো, নট ইন্টারেস্টেডটা আমি করতে পারি, কারণ আমার মাথায় সেই বুদ্ধি রয়েছে, আমি নট ইন্টারেস্টেড করে দিলাম, বা আমি এই জোকসটা থেকে বুঝলাম এটা আমি নেবো না। ইন্দ্রজিৎ দা যতটা টেক সেভি, সেরকম টেক সেভি সব বাবা মা নয় যে তার ছেলেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে স্ট্রাইক করে দেবে। কেউ ভাবছেই না যে পরের জেনারেশনটাকে আমরা বুদ্ধিহীন একটা ফোকলা জেনারেশন বানাচ্ছি, যারা এই কন্টেন্ট দেখছে যে এই সময় রায় নাই তো একে ঘিরেই তো 1 কোটি লোক ঘিরে দাঁড়াচ্ছে, যারা এই ক্রিঞ্জ কন্টেন্ট বানাচ্ছে তার সঙ্গেই তো লক্ষ লক্ষ ফলোয়ার, তারাই তো গিয়ে একটা অডি কিনে স্ট্যাটাস দিচ্ছে যে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করলাম অডি কিনে। আর যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সে আজকে রিসার্চ করে মাসে 30,000 টাকা স্টাইপেন্ড পাচ্ছে। আর যে শুধুমাত্র এই খারাপ কন্টেন্টগুলো করে গেল, সে গিয়ে আজকে অডি কিনে স্ট্যাটাস দিচ্ছে যে আমার স্বপ্ন পূরণ হলো। তাহলে আমি পড়বো কেন, আমি রিসার্চ করবো কেন, আমি দেশকে আগাবো কেন, আমি এই খারাপ কন্টেন্টই করবো? এই বাচ্চাদেরকে এটা শেখাবে কে? ভারতে আমরা দেখেছি বসে একদম নির্দিষ্টভাবে বাংলাদেশ এপিসোডের সময় বাংলাদেশ সাইবার যারা হ্যাকার্স আছে তারা ঠিক কিভাবে এই লড়াইটাকে লড়ছে, এবং মেটা পার্শিয়ালি এই কাজটা করেছে। সুতরাং আমরা কেন মেটার ওপরে, বা যেটা খুব ভয়ঙ্কর কথা বললেন যে ইনস্টাগ্রামে মানে এরকম যদি সার্চ অপশনস থাকে, তাহলে মানে এটা তো ভয়ঙ্কর। যে গত 1 মাসে মুর্শিদাবাদ বা কোনো গ্রাম থেকে কিন্তু 100 মেয়ে নিখোঁজ হয়ে গেছে। আমাদের রাজ্যে এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড। কি সেই যে রিলস বানাতে গিয়ে, ইনস্টাগ্রাম দেখতে গিয়ে হয়তো কত মেয়ে ফিল্মে নামবো কি কোনো কিছু করবো, সেই আশায় কত মেয়ে হারিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। মানে এগুলোকেও আপনি নোটিফাই করার জন্য বলছেন? নিশ্চয়ই। বেশ।
সৌমিত্র। মানে ওনার যাই হোক, আমি একটা অন্য জিনিস বলি। অনেকে অনেকক্ষণ ধরে অনেক জিনিস নিয়ে কথা বলছে, কি করা উচিত কি করা উচিত না। তো প্রথম কথা হচ্ছে কমেডি কি এবং কার কাছে কোনটা ফান এবং কোনটা কমেডি এবং কোনটা লাফটার জেনারেট করবে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনলাইনে আমরা কি দেখছি সেটা কিভাবে আমাদের মেন্টালিটিকে রিপ্রেজেন্ট করছে এবং সেটাকে শেপ করছে, তার যদি আমরা কথার জন্য খালি আজকে ইন্ডিয়াস গট লেটেন্টের কথা বলি, তাহলে আমি আজকে গত 1 মাস ধরে ন্যাশনাল টেলিভিশনে যে আইআইটিএন বাবার কথা চলছে তার কথাও তুলে আনার চেষ্টা করব। আইআইটিএন বাবাকে দেখে আমরা দেখেছি যে তিনি একজন ড্রাগ অ্যাডিক্ট, তিনি কনজিউম করছেন। কটা ন্যাশনাল মিডিয়া অন টেলিভিশন বলেছে যে না, এটা ঠিক না। আইআইটি থেকে তুমি পড়াশুনো করেছো, তুমি একটা ওয়েতে গেছো এবং সেই ওয়েটা ঠিক না। কটা ন্যাশনাল টেলিভিশন মিডিয়া এই কথাটাকে প্রপাগেট করেছে, রাদার আমরা দেখেছি যে তাকে একটা রোল মডেল বানানো হয়েছে। সো এই যে একটা কম্পালশন ন্যাশনাল মিডিয়া তাদেরও থাকা উচিত। এই যে ডিজিটাল ব্রডকাস্টিং বিলের কথা বলা হচ্ছে, রেগুলেশনের কথা বলা হচ্ছে, যেখানে যেখানে রেগুলেশন আছে সেখানে সেখানে এক্স্যাক্টলি কী কী হয়েছে আমরা সেগুলো দেখতে পাই। প্রেস ফ্রিডম ইন্ডিয়া কোথায়? 2024-এ দ্য নাম্বার ইজ 159th। ময়ূকদা বা অন্যান্য জার্নালিস্টরা অ্যাগ্রি নাই করতে পারে, বাট ইটস এ গ্লোবাল ডেটা। সিবিএফসি, যার নামের মধ্যে সেন্সরশিপ ওয়ার্ডটাও নেই, তার প্রাইমারি কাজ হচ্ছে সেন্সরশিপ করা। এরপরে আসছে যে এন্টায়ার যে সিনটা হলো, রণবীর আলাবাদিয়া কী বললো এবং তার কনটেক্সটে, কোন কনটেক্সটে কথাটা বলেছে, সেই জায়গায় অনেকে অনেক রকমভাবে বলছিলেন যে কেন বলেছে। সেটা আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আরও বেটার ফিল করতে পারলাম যে রণবীর আলাবাদিয়া কেন বলেছে। আমরা আই থিঙ্ক গত 30 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট ধরে কথা বলছি, অ্যান্ড বিং এ কন্টেন্ট ক্রিয়েটার মাই সেলফ, আমি জানি যে এই ভিডিওটা যদি কেউ ইউটিউবে দেখছে, সে 60 সেকেন্ড বা 190 সেকেন্ডসের মাথায় 70% অডিয়েন্স নেই হয়ে গেছে, সেখান থেকে রিটেনশন নেই। আমি ফিল করছি যে ভাই আমাকে কেউ শুনবে না। এবং আমরা যখন 3টে বন্ধু 4টে বন্ধু একসাথে মিট করি এবং 3টে বন্ধু মিট করেছি এবং 2টো বন্ধু জোক মারছে, দ্য থার্ড পার্সন অবলাইজেস, মানে হি ফিলস যে তাকে একটা জোক মারতে হবে, নাহলে সে মিস আউট করবে। এই সেম জোক যদি সময় রায়না দিত বা অন্য কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান দিত, সে হয়তো অন্যভাবে ফ্রেম করতো, যে ফ্রেমিংটা ডিফারেন্ট হতো, যে ফ্রেমিংটার জন্য এই সমস্যাটা হতো না। এক্স্যাক্টলি অনেকেই বললো যে রণবীর আলাবাদিয়ার যে ব্র্যান্ড ইমেজটা তৈরি হয়েছে, সেই ব্র্যান্ড ইমেজের জন্য ভদ্রলোক কেস খেয়ে গেলেন। রণবীর আলাবাদিয়া কে? তিনি একজন গ্লোবাল পডকাস্টার, যিনি ভারতের পডকাস্টকে একটা গ্লোবাল লেভেলে নিয়ে গেছেন। তিনি ভারতের নামি দামি মন্ত্রীদের সাথে পডকাস্ট করেন এবং তিনি মোস্টলি সেন্টার টু দ্য রাইট উইং যে পলিটিক্যাল সিনারিও আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে, তাদের ব্লু আইড বয়। অন দ্য আদার, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।